ছোট ছোট ভাবনারা কথা হয়, কিছু কথা জমে জমে কবিতারা হয়। কিছু ছোট ছোট ভাবনারা কথা হয়, কিছু কথা জমে জমে কবিতারা হয়। কিছু কবিতায় তারা যেন কবি হয়, কিছু কবিতায় তারা যেন কবি হয়। তারা আধারে ছড়িয়ে দেয় বাণী, নক্ষত্রাণী 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 নক্ষত্রাণী। কত শব্দ খেলা করে, কিছু মুখে খোলা হাওয়া খায়। কিছু শব্দ মৃতদেহ হৃদয়ের কবরে ঘুমায়। কিছু শব্দ নড়ে চড়ে মাথা তোলে সময়ের সাথে। ভাবের সীমান্তে তারা বাঁচে মরে ঘাতে প্রতিঘাতে। আকাশে মেঘের জটা, কিছু শব্দ ভিজে ভিজে গা। কিছু শব্দে ভিজে যায় নীল শাড়ি আলতা রাঙা পা। মেঘ কাটে রাত বাড়ে, কিছু শব্দ তারা হয়ে জ্বলে। আউশ ধানের খেতে কিছু তার সোনা হয়ে ফলে। কিছু শব্দ পথ চলে একসাথে জড়াজড়ি করে। ঝিরিঝিরি বরষায় শুয়ে থাকে পুরনো চাদরে। কিছু তার ভেসে যায় কালো স্রোতে পুরাতন নামে। আধুনিক শব্দেরা কেনে তাকে স্মৃতিদের দামে। কিছু শব্দে ভালোবাসা জেগে থাকে হাজার বছর, সেই শব্দ রয়ে যায় পৃথিবীর বুকের উপর। নমস্কার, আমি শাশ্বতী ভট্টাচার্য আবার এসেছি আপনাদের সামনে নক্ষত্রাণী কবিতার কোলাজ অনুষ্ঠান নিয়ে। আমাদের সাথে রয়েছেন তিনজন প্রিয় কবি, আসুন একটু আলাপ করে নিই। আমার সাথে রয়েছেন কবি ইন্দ্রজিৎ গুপ্ত, নমস্কার। কবি শুভদীপ দাস, নমস্কার, এবং কবি নিপা চক্রবর্তী, নমস্কার। আসুন একটু জেনে নিই আমাদের কবিদের সম্বন্ধে। ইন্দ্রজিৎ গুপ্ত আসছেন অনেক দূর থেকে, ঝালদা আনন্দবাজার পুরুলিয়া থেকে। সরকারি স্কুলের শিক্ষক, ভূগোল তার সাবজেক্ট, এবং সাথে সাথে কবিতা আর তবলার চর্চা। উনি নিয়মিত তবলা শিল্পী এবং কবিতা লেখেন, কবিতা পড়েন। আর একটু জেনে নিই শুভদীপের সম্বন্ধে। শুভদীপ আসছে সাকরাইল, ঝাড়গ্রাম, বাঁকুড়া থেকে। শুভদীপ ইংলিশে অনার্স করেছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে, তারপর ফাইন আর্টসে ডিপ্লোমা করেছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে। ইনফরমেশন টেকনোলজি নিয়েও তোমার ডিপ্লোমা করা আছে, এবং সাথে সাথে কবিতা লেখা, কবিতার চর্চা, কবিতা পড়া। নিপাদি আসছেন, বর্তমানে আসছেন বেহালা থেকে, তবে আপনি কোন্নগর হুগলি থেকে। আপনার জন্ম কোন্নগর হুগলিতে, জন্ম কোন্নগর হুগলি, শ্রীরামপুরে পড়াশোনা এবং স্নাতক বিভাগ করেছেন ভূগোল নিয়ে। আজকে আমাদের সাথে দুজনই রয়েছেন ভূগোলের শিক্ষক, তাই তো? ভূগোল তাদের সাবজেক্ট। আর কবিতা ছাড়া উনি আঁকেন, আবৃত্তি করেন। আমরা প্রথম শুনে নিই ইন্দ্রজিৎ দার একটি প্রিয় কবিতা। কি কবিতা শোনাচ্ছ দাদা? বৃষ্টি ভেজা গাছ। বেশ, শোনাও। চারদিকে অঝোর বৃষ্টি, মাঝখানে ঝোপ হয়ে আমি ভিজছি। কাছে দূরে কেউ কোথাও নেই, আমি শুধু একা। অনেক দিন অনেক ঘন মেঘ এভাবে ঝরেনি। আজ সব মেঘ বৃষ্টি হয়ে ঝরে চলেছে অঝোর, আর আমি শুধু একা ভিজছি ভিজছি ভিজছি। অনেক কাল এভাবে ভেজা হয়নি নিজেকে জড়ানো গাছ হয়ে। মন বড় হালকা হয়ে যায়। এই প্রচন্ড গ্রীষ্মের দাবদাহে দাদা যখন বলছেন আমি ভিজছি ভিজছি ভিজছি, আসুন আমরা একটু ভিজে নিই। বৃষ্টির ভীষণ অভাব, বৃষ্টি আমরা চাইছি তোমাকে। কবিতার সাথে সাথে একটু বৃষ্টি নামুক। খুব ভালো লাগলো বৃষ্টির কবিতা। চলে আসি শুভদীপের প্রিয় কবিতায়। শুভদীপ, কি কবিতা শোনাচ্ছ? আমি পাঠ করছি স্বপ্ন তুমি কথা বলো। বেশ। স্বপ্ন তুমি কথা বলো, আঁচলের ওপার থেকে মরীচিকার মতো ছুঁয়েছি তোমায়।
ঘুম ভাঙা চোখে স্বপ্ন নিদ্রার, শিশির ভেজা সকালের নিদ্রার জাগ্রত আলো তুমি। হাজার নক্ষত্রের মাঝে তুমি ওই জ্বলন্ত জ্যোতি, ওই ধ্রুবতারা। ঘূর্ণির দুর্বিপাকে তীর ভাঙা নদীর স্রোতে দেখেছি তোমায়। অজান্তে আছড়ে পড়া পাথরের আঘাতে স্বপ্ন তুমি কথা বলো। শিকল ভাঙা আর্ত হাহাকারে যন্ত্রণার জ্বলন্ত অগ্নিশিখায় আমি স্পর্শ করেছি তোমায়। স্ফটিকের চুরচিল ভাঙনে ধমনী কেটে ঝরে রক্তের নিরন্তর অশ্রুধারা, উবে যায় ধূলিকণার স্রোতে। বিদ্রূপের হাজার অট্টহাসির পলকে পলকে মনে পড়ে তোমায়। ক্যানভাসের রং বেরঙের ভেসে আসা চিত্রে নিরন্তর তোমায় দেখি। স্বপ্ন তুমি কথা বলো। বিশ্বরূপ খেলাঘরে অন্ধকার রুদ্রদ্বারে নিস্তেজ নিভে যাওয়া কাহিনীতে বারে বারে আমার সাক্ষাতে কথা বলেছ। সে এক অনন্ত ইতিহাস। মরুভূমির মৌন প্রান্তরে ক্যাকটাস বিদ্ধ রক্তাক্ত যন্ত্রণায় তুমি অর্জুনের অগ্নিবাণ। সাফল্যের বিজয় উল্লাসে কথা বলো মেঘ ঢাকা চাঁদের কোণে, জ্যোৎস্নার মৃদু হাসিতে। আসুন একটু স্বপ্ন দেখতে শিখি। শুভদীপের কবিতা স্বপ্নকে কথা বলায়, তার কারণ শুভদীপ স্বপ্ন দেখতে জানে, স্বপ্ন দেখাতে জানে। খুব ভালো লাগলো তোমার কবিতা। ধন্যবাদ। নিপাদির কাছে চলে আসি। নিপাদির একটা প্রিয় কবিতা শুনে নি। কি কবিতা শোনাচ্ছ? নমস্কার, আমার কবিতার নাম পৃথিবী। বেশ। পৃথিবী মায়াময়, শক্তি পরীক্ষায় রকেট ছুটছে আকাশে। নবরূপায়ণে সে আজ দিশেহারা, ক্লান্তিতে চোখ বুঝে আসে। গুনগুন করে মন্ত্রপ্লুত শ্লোক, আকাশের তৃষ্ণা সিঁদুর রাঙানো। প্রভাতী সূর্য ঢাকা পড়ে কুয়াশার কাছে, তবুও গুরুত্ব রয়েছে পৃথিবীর বুকে। পাতাল মুখে আর্তনাদ, স্বীকারোক্তি ঘূর্ণায়মান সাক্ষী। ভবঘুরে এই পৃথিবী, লাগাম ছাড়া তার ইচ্ছে। হত্যা করবে না রামধনু, অগ্নিপাত যতই হোক, কখনো করবে না ধ্বংস সৌরজগৎ। যুগে যুগে থাকবে অস্তিত্ব মানবের বুকে, বজ্রধ্বনির স্তব্ধ আধারে ব্রহ্মচারীর মন্ত্রশক্তির মতো। নমস্কার। কবিতার মধ্যে কিন্তু আমরা ভূগোলের গন্ধ পাচ্ছি, ঠিক কি না? অসাধারণ। খুব ভালো লাগলো কবিতা। এবং সবচেয়ে বড় কথা, কবিতার যে ইনার মিনিং, আন্তরিক অর্থ, সেটা কিন্তু সত্যি খুব সুন্দর। প্রত্যেকটা কবিতার একটা অন্তর্নিহিত অর্থ থাকে, সেটা বোঝা গেলে কিন্তু আমাদের পড়তেও ভালো লাগে। খুব ভালো লাগলো। Thank you. চলে আসি ইন্দ্রজিৎ দার কবিতায়। ইন্দ্রজিৎ দা, এবার কিন্তু আমার পছন্দের কবিতা। এই রাউন্ড হচ্ছে সঞ্চালিকার পছন্দ। তো তোকে আমি মুক্তি দেব, শুনতে চাই। তোকে আমি মুক্তি দেব, তোর জন্য তোকেই ছাড়বো আমি। ছেড়েই দেব এই মাঠ ঘাট, সোনা ফসল ধানি জমি। তোকে আমি উড়তে দেব খোলা আকাশ। পাঁজর ছিঁড়ে তোকে আমি মুক্তি দেব খাঁচা ভেঙে। তখন তুই উড়ে বেড়াস। নিজের হাতেই ভেঙে দেব তোর পায়ের বেড়ি মিথ্যে শেকড়। তখন তুই দৌড়ে বেড়াস যেদিক খুশি। না হয় তুই সাঁতার কাটবি সকাল বিকেল সারা দিঘি। সুপুরি গাছের মাথার ফাঁকে তোকে উঁকি মারবে তরুণ সূর্য তোর সারা গায়ে। নারকোল গাছের আড়াল থেকে তোকে দেখবে চোরা চোখে মুগ্ধ কিশোর। তখন তুই হেসে উঠবি খিলখিলিয়ে সখীর সাথে। তোর গা চুইয়ে ফোটায় ফোটায় ঝরবে যে রূপ জলের ধারায়। কিংবা একা শ্যাওলা পড়া ভাঙা ঘাটে নিঃশব্দ বিষণ্ণতায়। সময়ের চাকা যখন থামিয়ে দেবে আমার গতি, তখন কি তুই পারবি আমায় ধরে রাখতে? আমি তখন চলে যাবই ওই সুদূরে কোন অজানায় অচিনপুরে। আমি তোকে মুক্তি দেব, মুক্ত হব নিজের কাছে। মুক্তি, অদ্ভুত একটা স্বাদ এই মুক্তির। আর কেউ যদি এই মুক্তিকে আরো সুন্দর করে তোলে, কবির কবিতায় আমরা কিন্তু সেই সৌন্দর্যের গন্ধ পাই, যে মুক্তি আরো সুন্দর হয়ে ওঠে যখন মুক্তি প্রকৃতির সাথে মিশে যায়। কবি মুক্তির সাথে প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন ঘটিয়েছেন এই কবিতায়। ভালো লাগলো। চলে আসেন শুভদীপের কাছে। শুভদীপ, আমার পছন্দে তোমার কাছ থেকে শুনবো ক্ষণিকের ভাবনা। ক্ষণিকের ভাবনা। জ্যোৎস্নার শান্ত স্নিগ্ধ আলো নিস্তব্ধতার বার্তার ইঙ্গিতে বয়ে আনে শান্ত রূপ। উন্মত্ত উত্তাল পৃথিবীতে যেন ক্ষণিকের তরে
নিস্তব্ধতার বিরাজ। সহস্র ভাবনা স্থিমিত হয়ে আকাশ পানে দুচোখ মেলে নির্ভাবনার দৃষ্টিতে ক্ষণিকের তোরে মগ্ন। শতাধিক যন্ত্রণার মধ্যিখানে চন্দ্রিমার এক বিন্দু আলোর স্পর্শ জুড়িয়ে দেয় যন্ত্রণার আবেশ। যেন অনন্ত বিশ্ব ক্ষণিকের তোরে ধরা দেয় হৃদয় অতলে। যেন মৃদু হাওয়ার মলিন স্পর্শ বয়ে আনে পবিত্রতার জোয়ার। ক্ষণিকের তোরে উবে যায় কলুষিত আবরণ। সহস্র আশার নতুনত্ব উপচে পড়ে পরিবর্তনের জোয়ারে। অন্ধকারের বুক যেন বিদীর্ণ হয়ে যাচ্ছে পাখার নক্ষত্রদোলের ঝাপটে জ্বলা আগুনের বেদনায়। সহস্র যন্ত্রণাদগ্ধ ভাবাবেগ নিস্তব্ধতার আবরণ উন্মোচিত করে যেন উড়ে যাওয়ার চেষ্টায় অব্যাহত। যেন দেবলোক হতে ঝঙ্কৃতা অপসরি এসে স্তব্ধতার মৌন তপস্যাকে ভঙ্গ করে চলে গেল। রাত্রির অন্ধকারের জোয়ার আসে দিনের নিষ্প্রভ আলোয়। ঠিক যেন কালো খামে প্রবেশ করল উজ্জ্বল তলোয়ারখানি। জীবনের সঞ্জীবিত সত্তা ধ্বনিত হোক নবদীপ্ত প্রাণের আন্দোচ্ছ্বাসে। এই কবিতার মধ্যে যে ভাবনাগুলো রয়েছে কবির, সে ভাবনার প্রত্যেকটি কিন্তু নতুন করে স্বপ্ন দেখায়, মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখায়, মানুষের মনে আনন্দ দেয়। এটাই কিন্তু আমাদের পাওয়া। চলে আসি আমাদের নিপাদির কাছে। নিপাদি, তোমার নারী শুনবো। বেশ, কবিতার নাম নারী। পৃথিবীর জাদুমন্ত্র, আদি অনন্ত নারী, আদ্যান্ত ঈশ্বরী, বিশ্বভুবনে বর্ণনাতীত মহিমা, সাজাতে সর্বস্ব উজাড় করে দিয়েছ আবেগের সংসারে। বিস্ময়ের অকপট সীমানায় পরিতৃপ্তির উচ্ছ্বাস। সভ্যতা এগিয়েছে তোমার হাত ধরে, রোদে আর শোকে হওনি পরাস্তভীত কখনো। তুমি পেয়েছ সন্ধ্যারতিতে বিজয়িনীর আশ্বাদ, ব্যথা ভরা বুকে পেয়েছ অত্যাচার, সহ্য করেছ দংশন, অথচ ঈর্ষায় শত্রু সাজিয়েছে তোমাকে। তুমি সেই নারী, ভোগতৃষ্ণার নিষ্ক্রিয় পূর্ণ প্রকাশে দিয়েছ আত্মাহুতি একাকী। ভয়ে কোমল চোখে ঝরেছে জল, অথচ চোখেই তা মুছে ফেলে বারবার দাঁড়িয়েছ পতিতা নির্যাতিতার পাশে। বন্দুক হাতে বারবার যুদ্ধ করেছ সুন্দরকে বাঁচাতে। রণভূমিতে দিয়েছ রক্ত, আনন্দ সমুদ্রে ঢেউয়ের স্পন্দন। ঠাকুর দেবতাকে সত্যি করেছে সাধনা। যুগে যুগে রয়েছে দাঁড়ায় এই পুরুষ রূপ সমাজের বুকের উপরে অত্যাচার অন্যায়ের প্রতিবাদী। ধন্য নারী তুমি, তুমি সে পবিত্রতার পূর্ণ প্রকাশ, সেই আদি জননী, কালাবিন্দু ও বিভূতি, মহিমান্বিত মহাশক্তির আধার। মহিয়সী নারী, তুমি নারী, আমরা নারী, জাগো নারী। নমস্কার। জাগো নারী, জাগ্রত হোক নারী শক্তি। কিন্তু আমার বিশ্বাস নারী একা নয়, পুরুষ না এগিয়ে এলে নারীও এগোতে পারে না। কারণ নারী আর পুরুষ এরা ওতপ্রোতভাবে জড়িত, একে অন্যের পরিপূরক। একজন আরেকজনকে ছাড়া কখনোই এগোতে পারে না, একদম তাই না? একদম। এগিয়ে চলুক নারী, এগিয়ে চলুক পুরুষ, একইভাবে। আমরা চলে আসি আলোচনা পর্বে। ইন্দ্রজিৎ দা, তোমার প্রথম প্রশ্ন কবি কৌশিক গাঙ্গুলির থেকে। কবি কৌশিক গাঙ্গুলি বহুদিন ধরে কবিতা লেখেন এবং খুব ভালো লেখেন, আমার খুব প্রিয় কবি। তো ওনার প্রশ্ন, আজকের এই দৈনন্দিন জীবনে কবিতা কতটা প্রভাব ফেলে আমাদের উপর? দৈনন্দিন জীবন কবিতার উপর প্রভাব ফেলে। যেমন আমরা আমাদের চারপাশে যে সমস্ত বিষয় দেখছি, সেই বিষয়গুলো তো এই কবিতার মধ্যে চলে আসছে। এখন এই যে উপমা বা উপমার ব্যবহার, এই সমস্ত আমরা দেখছি আগেকার থেকে আলাদা, মানে আগে যারা লিখেছেন তাদের চাইতে আলাদা হচ্ছে। আমরা যেরকমভাবে নবজীবন যন্ত্রণা ভোগ করছি, যেরকমভাবে নবজীবন যন্ত্রণাকে অনুভব করছি, উপলব্ধি করছি, আমাদের প্রত্যেক দিনের সংগ্রাম, আমাদের দৈনন্দিন সংগ্রাম, আমাদের জীবন জীবিকার সংগ্রাম, সমস্ত কিছুই কিন্তু সাহিত্যে প্রভাব ফেলে, যেটা কবিতার মধ্যেও আসে। একদম সত্যি কথা। মানে আমাদের যে সামাজিক যে পারিপার্শ্বিক যে পরিস্থিতি, সেটা নিয়েই কিন্তু আমাদের রসদ অ্যাকচুয়ালি, নিশ্চয়ই সেটা কবিতার মানে এটা আসে আর কি। কবিতার উৎসভূমি বলতে গেলে সেগুলোই তো।
তার মানে আপনি বলতে চাইছেন যে আমাদের জীবনযাত্রায় আমরা যা যা দেখি সেখান থেকে আমরা রসদ কুড়িয়ে নিই। সেখান থেকে সুতরাং সত্যি আমাদের জীবনযাত্রা, আমাদের যে সমাজ, আমাদের যে পারিপার্শ্বিক পরিস্থিতি, তার উপরেই বেস করে আমরা কবিতা লিখি, সেখান থেকে আমরা আমাদের কবিতার রসদ পাই। তাই আমাদের জীবনে কবিতার মানে প্রভাবটা অনেকটাই, বা কবিতায় জীবনের প্রভাবটা অনেকটাই, দুটো অ্যাকচুয়ালি একে অপরের পরিপূরক। ঠিক ঠিক একে অপরের পরিপূরক। জীবন থেকে কবিতা হয়, আবার কবিতা থেকে জীবন। ঠিক 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 একদম। এবারে চলে আসি শুভদীপের কাছে। শুভদীপ আমার খুব প্রিয় কবি, কবি অনুপম দাস শর্মা। উনি প্রত্যেকটি পর্বে খুব ভালো ভালো প্রশ্ন রাখেন, অর্থাৎ বলতে পারো প্রায় সেরা প্রশ্নকার উনি থাকেন প্রত্যেকটি পর্বে। তো ওনার একটা ভালো প্রশ্ন আছে, কবিতায় শুধুমাত্র ভাব বা উপমা বা অনুপ্রাস এগুলো থাকাটাই কি শেষ কথা? তা কবিতায় তো প্রচুর পরিমাণে শব্দের যোগান দরকার। বর্তমানে যে কবিরা কবিতা লিখছেন, কিছু কবি কি এ ব্যাপারে উদাসীন নয়? কবিতায় ভাব, অনুপ্রাস, উপমা এগুলো তো অবশ্যই দরকার, না নিশ্চয়ই। হলে কবিতা সুন্দরভাবে গড়ে উঠবে কি করে? এবারে কবিতায় যখন যেহেতু ভাব, উপমা এগুলো যেহেতু দরকার, বা যে সমস্ত নতুন কবিরা উঠে আসছেন তাদের সেই ভাব, উপমা বা অলংকার সুন্দরভাবে ব্যবহার করতে হলে আগে অনেক বেশি কবিতা পড়তে হবে। বেশ, এটা কিন্তু খুব ভালো কথা বলেছো। আমরা কবিতা থেকে সুন্দর সুন্দর শব্দ কখন পাবো? যখন আমরা ভালো ভালো কবিতা পড়বো, আমরা প্রচুর পড়াশোনা করব অন্যান্য কবিতা, অন্যান্য লেখকদেরকে, তখনই আমরা সেই শব্দগুলো আমরা পাবো। সুতরাং এবং শব্দ শুধু পাওয়াটা বড় কথা নয়, শব্দের ব্যবহারটাও হ্যাঁ, সেই সঙ্গে আমরা শব্দের ব্যবহারটাও শিখবো, যে কিভাবে একটা শব্দকে সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে কবিতার ক্ষেত্রে। ঠিক ঠিক ঠিক, এবং সেটা আমরা কবিতা পড়েই বুঝতে পারবো। সুতরাং অনুপম দা, শুভদীপ খুব ভালো একটা কথা বলছে যে কবিতা পড়াটা খুব গুরুত্বপূর্ণ। কবিতা না পড়লে আমরা শব্দ কিভাবে পাওয়া যায় এবং শব্দের কিভাবে ব্যবহারটা হয় সেগুলো আমরা শিখতে পারবো না। তাই কবিতা পড়াটাও খুব গুরুত্বপূর্ণ, কবির জন্য খুব জরুরি। খুব ভালো উত্তর দিয়েছো শুভদীপ। আমরা চলে আসি নিপাদির কাছে। নিপাদি নির্মল পুরকাইত, উনি প্রচুর কবিতা লিখছেন, বর্তমানে বেশ ওনার কিছু বইও আছে। তা ওনার প্রশ্ন, আধুনিক কবিতা পাঠকদের কাছে কতটা গ্রহণযোগ্যতা লাভ করছে? আধুনিক কবিতা বলতে যেটা বোঝাচ্ছে, আসলে আমরা যে কবিরা কবিতা লিখি, কখনো হর্ষে, কখনো বেদনায়, কখনো আনন্দে কবিতা লিখে থাকি, কিন্তু শুধু লিখে গেলেই তো হলো না, পাঠকের নেওয়ার আজকালকার দিনে বর্তমান যে কবিতাগুলো মানে পাঠকরা নিচ্ছে সেটা কতটা সাবলীল, সেটা কবিতা শুধু লিখলে তো হলো না, তা পাঠকরা কতটা তাদের মননকে স্পর্শ করলো, কোনো পাঠক বা পাঠিকার মনকে কবিতাটা কতটা নাড়া দিল, তার অনুভূতিটা নিল কতটা, সেটা হচ্ছে মানে বড় কথা। হ্যাঁ, বড় কথা। সে মোদ্দা কথা হচ্ছে, ধরুন না, আমি যদি বলি যে শালিক পাখি ছোট্ট একটা পাখি, সেটাকে আমি রং চড়িয়ে অনেক রকম ভাবে বলতে পারলাম, কিন্তু আমার রংটা সেটা যথাযথ হলো কিনা, মানে পাঠক নিতে পারলো কিনা, বুঝতে পারলো কিনা, বড় কথা হচ্ছে যে সেটাই। আরো আধুনিক কবিতায় কিন্তু এই উপমা ব্যাপারটা খুব বেশি ব্যবহার হয়, বিভিন্ন শব্দকে আরেকটা শব্দ চিত্রকল্প বা উপমা, তা সেটা কিন্তু আধুনিক কবিতায় খুব বেশি পরিমাণে ব্যবহার। শব্দের বিনির্মাণও, হ্যাঁ বলুন। শব্দের বিনির্মাণও আছে কিছু, নিশ্চয়ই, অবশ্যই আছে। শব্দ চয়ন ক্ষমতা, মিনিংফুল ব্যবহার, মিনিংফুল ব্যবহার। বৃষ্টির সাথে ফুলের কোনো সম্পর্ক থাক না থাক, আমার কল্পনাতে বৃষ্টি ফুল এলো, আমি কিন্তু খুব সুন্দর একটা বৃষ্টি ফুল, বৃষ্টি ফুল, এই মানে ধরনের বৃষ্টিটাকে আমরা ফুলের সাথে তুলনা করছি, এই ধরনের বিভিন্ন শব্দ, পৌঁছে দেওয়া, এটা কবি যখন লিখতে মানে কবির ভাবনার মধ্যে চলে আসে, ঠিক, এবং সেই শব্দগুলোর ব্যবহার তখন কবি করে ফেলেন, এবং সেখানে যদি ওই একেবারে আক্ষরিক অর্থে বা অভিধান ঘেঁটে যদি বের করানোর চেষ্টা করা হয়, তাহলে কিন্তু সেটা অনুভূতি প্রবণ একটা মনের দরকার আছে কবিতা পাঠ করার জন্য। নিশ্চয়ই নিশ্চয়ই উপলব্ধি এবং অনুভূতির মধ্য দিয়ে কবিতাটার মানে নির্যাসটা নিতে হবে, গ্রহণ করতে হবে। মানে অর্থাৎ কবিতা, আধুনিক কবিতা সাবলীল হওয়া যেমন দরকার, তেমনি আধুনিক কবিতা পড়তে পড়তে কিন্তু মানুষ মননশীল হয়। এবারে আরো একটা ব্যাপার হচ্ছে, আজকে আমরা যেটাকে আধুনিক কবিতা বলছি, আজ থেকে 10 বছর আগে যারা লিখতেন তাদের সময় কিন্তু সেটা আধুনিক কবিতা ছিল, কারণ সেই সময় দ্বারা সেই এজে আধুনিক নিশ্চয়ই আধুনিক শব্দটাই পাত্র বিবেচনা করে সেই সময়ের উপযুক্ত ছিল, কিন্তু বর্তমানে সময়ের নিরিখে এক এক সময় এক এক ধরনের লেখা লেখাই আসছে।
জীবনানন্দ যেমন রবীন্দ্রনাথ তখনকার সময় উনি আধুনিক ছিলেন, এবং আমার তো মনে হয় রবীন্দ্রনাথ এবং জীবনানন্দ দুজনেই এনারাই প্রেমের কবি ছিলেন, কিন্তু শুধু প্রেমিক কবি না, ওনারাই আধুনিক আরো কবিতা আগে যদি ছিলেন, দেখা আধুনিক যায় কবিতা নিয়েছেন। তাহলে একদম, মাইকেল একদম, মধুসূদনকেও একটা মাইলস্টোন নিশ্চয়ই মাইকেল মধুসূদন অবশ্যই তার আগে মধ্যযুগের বাংলা সাহিত্য থেকে উত্তরণ। অবশ্যই এক্ষেত্রে মাইকেলের উনিও আধুনিক কবি, অবশ্যই। তৎকালীন বিচারে উনিও আধুনিক। আধুনিক কবি, ঠিক। ওনার লেখার ভাবনা চিন্তা সবটাই তো তখনকার সময় অত্যন্ত আধুনিক ছিল। নিশ্চয়ই। একদম। আমরা চলে আসি আবার কবিতা পর্বে। কবিতা পর্বে আবার একটা কবিতা শুনে নেবো ইন্দ্রজিৎ বাবুর কাছ থেকে। পৌরুষ। বেশ। সব পোশাক খুলে অকৃত্রিম তোমার কাছে দাঁড়াতে পারিনি, সেই সারল্য কোথায় জানি, মৌন আড়ালে যে শৌর্যের পূজা করো, সেসব বীরত্ব অসুরতায় যাবৎকাল। আমি দুর্বল, জলধি ধরে রাখি গোপন সিন্ধুকে, তুলে রাখি পুষ্পিত আলো, বোঝাতে পারিনি হৃদয়, প্রেম, পরাগকণার প্রোটনীয় আকর্ষণ। কবিতার নাম পৌরুষ, এবং খুব সুন্দরভাবে সাবলীলভাবে কবি কিন্তু ব্যক্ত করেছেন পৌরুষের অন্তর্নিহিত অর্থকে। চলে আসি শুভদীপের কাছে। শুভদীপ, কি কবিতা শোনাচ্ছ? আমার আরেকটা প্রিয় কবিতা, প্রশ্ন মনে। আমাদের মানুষের জীবনে তো প্রতিনিয়ত অনেক প্রশ্ন থাকে, প্রচুর প্রশ্ন, ঠিক। সেই নিয়ে একটা কবিতা, প্রশ্ন মনে। আমার কলমকে তোমার পাতায় লিখতে একটু জায়গা দেবে? এই অব্যক্ত মন তোমাদের কিছু বলতে চায়। এমন কথা বলো যেন লিওনার্দো দার মোনালিসা জীবন্ত হয়ে ওঠে। কলম এমন কিছু লিখুক, অভিনয়ের অথেলোর ভালোবাসা সন্দেহ দেখে এমন শিহরিত হোক, অহেতুক ভুল বুঝতে একবার চেষ্টা করবে। লায়লা মজনুর প্রেম তবে কেন মায়ার খেলা থেকে কায়ার খেলায় পরিণত হলো? পবিত্র প্রেম হয়েও রাধা কেন শ্যামের অঙ্গাধীন হয়েও অন্যের স্ত্রী হয়ে রইল? পরিবর্তে শ্যাম দিল নাম রাধের শ্যাম। বৈরাগী মীরা শত লাঞ্ছনায়, অপবাদে, অত্যাচারিতা হয়ে শ্যাম বন্দনায় হাজারো গীত লিখে গেল। এত ভালোবাসা যদি সত্যি মায়ার ছল, তবে কাব্যে গ্রথিত হলো কেন? তবে কেন এই মায়া মনকে দেয় ক্যাকটাস বিদ্ধ রক্তাক্ত যন্ত্রণা? তার উপর আবার ভালোবাসার অপরূপ ফুল কেন বাকরুদ্ধ করে দেয় কবির বিশাল দুই আঁখি, যা স্থবির হলেও বুঝিয়ে দিতে পারে অন্তরের অব্যক্ত যন্ত্রণা তার পাঠককে। তাই তো সৃষ্টি অবিরাম, ধ্বংসের পরোয়া করে না। কল্পনা বাস্তবের চিরন্তন যুদ্ধ, ভাবনার ভাবোদয় আছে বলেই কবির সৃষ্টি অব্যাহত। বাহ, ভীষণ ভালো। এবং এবং এই যে কবিতাটা, এটা আমার মনের কিছু প্রশ্ন এবং আমার আরেকজন প্রিয় দিদি সুপ্তা চক্রবর্তী, দুজনের মিলিত ভাবনা নিয়ে এই কবিতাটা কিছু প্রশ্ন আছে। হ্যাঁ, অনেক কোশ্চেন লুকিয়ে রয়েছে। শুধু ভাবনাগুলোকে বা প্রশ্নগুলোকে শুধু ভাষায় রূপান্তরিত। খুব সুন্দর কবিতা, খুব সুন্দর। চলে আসি আমরা নিপাদির কাছে। কি কবিতা শোনাচ্ছ নিপাদি? আমার কবিতার নাম ইচ্ছে। বেশ। ইচ্ছে করে বিজন সন্ধ্যায় এক ঝাঁক বলাকা বালিয়াড়ি হয়ে ক্রমশ গাঢ় অন্ধকারে হারিয়ে যেতে, একাকী সীমাহীন বাধা ঠেলে ছুটে যেতে, সাগর কল্লোলে নিত্য সঙ্গীতে দুঃশাসনের রাজ্য ছেড়ে সুদূর নিরুদ্দেশে সমুদ্র সৈকতে। ইচ্ছে করে বাতাসকে বলতে, বিষণ্ণতার সুর থেকে নিয়ে চলো আমাকে ওই তেপান্তরের পথে। অনুভবের আপ্লুতমন ভাবছি কখন হবে আমার সেই ইচ্ছে পূরণ। চেতনার অন্তিম কুণ্ডলী প্রবাহে পৃথিবীর মানবিকতার কান্না হাসির প্রেক্ষাপটে। বাহ, আমাদের ইচ্ছাগুলো এইভাবেই যেন ধীরে ধীরে আমাদের কাছে ফিরে আসে। খুব ভালো লাগলো। আমরা দেখে নিই কবির বইগুলো। প্রথমে আমরা দেখবো ইন্দ্রজিৎ বাবুর বইটা। ইন্দ্রজিৎ দা একটু দেখাও। অনুভূতি সব জলো হাওয়া। ইন্দ্রজিৎ দা একটু বইটা দেখাও। এটা ইন্দ্রজিৎ দার কাব্যগ্রন্থ অনুভূতি সব জলো হাওয়া। সুন্দর নামকরণ, বেশ অন্যরকম। শুভদীপ, তোমার কবিতা প্রচুর পত্রপত্রিকায় পাই আমরা, একটু পত্রিকাগুলো দেখাও, কিছু অন্তত দেখাও। সারস্বত, সৌম্য, আমি ওটা একটু দেখতে পাচ্ছি না, ওটার নামটা একটু দেখাও। তৃতীয় কবিতাটা নির্মাল্য, আমরা খুব নামকরা পত্রিকা নির্মাল্য, সেখানেও কিন্তু শুভদীপের কবিতা আমরা পড়তে পারি। দিদি? হ্যাঁ,
আমার প্রথম মানে এবারে বেরিয়েছে প্রথম মানে বৃষ্টি ভেজা কৃষ্ণচূড়া আমার প্রথম কাব্যগ্রন্থ। এছাড়া বিভিন্ন পত্রপত্রিকাতে নিয়মিত লেখা বেরোচ্ছে। বেশ। এবং আগামী বৃষ্টি দিনে ভেজা চলবে। কৃষ্ণচূড়া এটা কারা বার করেছে, কোন প্রকাশনা? এটা ইতিকথা পাবলিকেশন, ব্যারাকপুর। ব্যারাকপুর ইতিকথা, মানে শূদ্রক। শূদ্রক। হ্যাঁ, ঠিক আছে। এবারে আবার চলে আসি কবিতা পর্বে। এবারে আমার পছন্দে আমি ইন্দ্রজিৎদার কাছ থেকে শুনতে চাইবো বাউল, শুভদীপের কাছ থেকে শুনতে চাইবো কথা ছিল, আর নিপাদি তোমার থেকে শুনবো সমুদ্র। তাহলে ইন্দ্রজিৎদা শুরু করো। বাউল। বাউল। কতটা নিলে নাকি শুধু দিয়ে গেলে, বাহ। জীবনকে শুধুমাত্র ফুঁ দিয়ে করে দিলে বেওয়ারিশ খাওয়া, মুঠো হাত খুলে দিলে 5 আঙুলের ফাঁকে উধাও তরল সময়, তুড়ি মেরে বুলিয়ে দিলে নিজেকে বায়ু আর মাটির কাছে। অসাধারণ, অসাধারণ। মানুষের জীবনে আমরা এই কবিতা থেকে ছোট্ট দুটো জিনিস জানলাম। বাউল অর্থাৎ যে শব্দটা বাতুল থেকে এসছে, বাতুল মানে পাগল, তাই তো, উন্মাদ। তো তার যে কিছু কিছু চরিত্র সেগুলো কিন্তু এই কবিতায় সুন্দরভাবে বিদ্যমান। যেমন কতটা নিলে নাকি শুধুই দিয়ে গেলে, দেয়া নেয়ার এই হিসেবটা আমাদের জীবনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই হিসেবটা যদি না মেলে মানুষ বোধহয় বাউলই হয়ে যায়, আর বাউলের জীবনে এই হিসেবটা কিন্তু থাকে না। খুব ভালো। চলে আসছি শুভদীপের কাছ থেকে। কথা ছিল। কথা ছিল, কথা ছিল কথা রাখার, কত কথাই না ছিল। পৃথিবী তুমি নিতান্তই অজানা, কথা ছিল অজানা কাউকে জানার। পৃথিবী তুমি বড়ই রঙিন, তোমার চোখ দিয়ে স্বপ্নগুলোকে দেখেছিলাম, সে সবই আমার স্বপ্ন হয়ে গেছে। তোমাকে হাসতে গিয়ে নিজে হাসতে শিখেছিলাম, ফুলের সৌরভটুকু কুড়িয়ে রেখেছিলাম উপহার দেব বলে। জ্যোৎস্নাকে বলেছিলাম চাঁদের কলঙ্ক মুছে দিতে, কথা রাখেনি, কেউ কথা রাখেনি। স্বপ্ন উড়ান সমুদ্র বলেছিল বেদনার নুড়ি নিয়ে যাবে, সময়ের সাথে সাথে আছড়ে ফেলল উপকূলে একান্ত নিরালয়। কথা ছিল অনেক কিছু, হয়তো বাকি এখনো, সম্পূর্ণতা পাওয়ারও কথা ছিল না, টুকরো টুকরো হয়ে মেঘের মতো ছড়িয়ে। বৃষ্টির অশ্রুধারা আজ হয়তো নামবে না বজ্রের আঘাতে। চাতক বলেছিল সে বৃষ্টিকে ডেকে আনবে, রামধনু বলেছিল খুশির রঙে রাঙিয়ে তুলবে। নদীও আর ফিরে তাকায় না, কেউ কথা রাখেনি। বুলবুলিটাও আজকাল আর গান শোনাতে আসে না, হয়তো পাঠশালাতে গান শোনাতে ব্যস্ত। বলেছিল ময়নাটাও নাকি ভালো গান শিখেছে, প্রাণ জুড়োনোর মতো। কত আলাপ আলোচনাই না ছিল তার সাথে। তোমাকে অনেক কথা বলার ছিল, হয়তো তোমাকে না বলাই থেকে যাবে, একদিন হারিয়ে যাবে আমার অন্তিম নিঃশ্বাসের সাথে সাথে। কেউ কথা রাখেনি, সুনীল গাঙ্গুলি। সুনীল গাঙ্গুলি মানে আমার ভীষণ প্রিয় কবিতা। তো সেই কবিতার একটা হালকা ছায়া বেশ মনে পড়ে গেল, তাই না? তোমার কবিতার ভাবনা খুব ভালো, এবং আমরা বোধহয় গুরুজনদের কাছ থেকে এভাবেই একটু একটু করে শিখি। বোঝা গেল শুভদীপ প্রচুর কবিতা পড়ে, তাই তো? হ্যাঁ সত্যি, মানে না পড়লে তো শেখা যায় না, এবং আমাদের তো এনারাই শিক্ষা দেন, এনাদের কবিতা পড়েই আমরা শিখি। নিশ্চয়ই। নিপাদি তোমার কাছ থেকে শুনে নি সমুদ্র। কবিতার নাম সমুদ্র। সমুদ্রের ঢেউ ও মন দুটোই চঞ্চল, নীল আকাশে জলরাশি ধীর স্থির, আনন্দ সমুদ্রে মন বড় অস্থির। পিপাসা থেকে সাগর হয়েছে মাতাল, গাণিতিক সংকেত চালে দিবারাত্রি, ঈশ্বর জানে সৃষ্টির রহস্য। উদাস মন উড়ে যায় সহচরীর খোঁজে, বোধহয় বোঝে সূর্যোদয় সূর্যাস্তের গভীর অনুভূতি। ঢেউ মেশে ঢেউয়ের সাথে, অনুরাগে সাড়া দেয় অশোভন অশ্রুজলের শব্দ জব্দ। চেতনার ঊর্ধ্বে অনন্ত শুয়ে অতীত, দিগন্ত বিস্তৃত, নিজ মহিমায় তৃপ্ত, সত্তা চিরবর্তমানের স্বরূপ প্রকাশ। গতিশীলতায় পরিপূর্ণতায় ধরনের কঠিন তপস্যা, চেতনার উৎসস্বরূপ এক ব্রহ্মতরঙ্গ।
স্মৃতিসৌধ তৈরি করবার উপায় নেই, স্রষ্টা নিজের প্রবাহে বিচ্ছুরিত মহাপ্রাণ শক্তি। নোনা জল পানে পাবে না তো তৃপ্তি কখনো। সমুদ্রের জোয়ার ভয়ঙ্কর, গভীর সমুদ্রে হৃৎপিণ্ড কাঁপে। জীবন প্রবাহমান, জীবনের প্রয়োজনে জল, স্থল, পুণ্যভূমি সব থাক পিছে, তবু সপ্তসিন্ধু দেখার স্বাদ জাগে বারে বারে মনে। নমস্কার। কবিতার মধ্যে সুন্দর কিছু রূপক তৈরি হয়েছে বা কিছু চিত্রকল্প। তার একটা যেমন বলি, আমার বেশ ভালো লাগলো ব্রহ্মতরঙ্গ, সুন্দর নতুন রূপকটা, শব্দবন্ধ। নতুন শব্দ। এইভাবেই কিন্তু আমাদের কবিতা এগিয়ে যায়। আমরা নতুন নতুন শব্দ, নতুন নতুন চিত্রকল্প, নতুন নতুন উপমা তৈরি করতে চাই এবং সেটাই কিন্তু আমাদের কবিতাকে আরো সুন্দর করে তোলে। খুব ভালো লাগলো কবিতা, নতুন শব্দ আমিও পেলাম, ব্রহ্মতরঙ্গ। আচ্ছা, এবারে আবার আমাদের আলোচনা পর্ব। প্রথম প্রশ্ন ইন্দ্রজিৎ দার জন্য। প্রশ্নটি কবি অনুপম দাস শর্মার কাছ থেকে পাই। কবিতার বিষয় যদি বেঁধে দেওয়া হয়, অ্যাকচুয়ালি ওনার বক্তব্য কবিতা আমরা মন থেকে লিখি, আমাদের ভাবনার টানে লিখি। সেক্ষেত্রে হঠাৎ করে যদি কোনো একটা কবিতার বিষয়টাকে বেঁধে দেওয়া হয়, নির্দিষ্ট করে দেওয়া হয়, তাহলে কবিতার যে আন্তরিকতা সেটা কি অক্ষুণ্ণ থাকে? সেটা অক্ষুণ্ণ থাকে না, সেটা অক্ষুণ্ণ থাকে না। মানে কবিতার বিষয় যদি বেঁধে দেওয়া হয়, হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে কবির যে স্বগতভাবে যে কবিতাটা আসে সেটা তো হয় না, সেখানে একটা কাঠামো দেওয়া হয়, আচ্ছা, একটা নির্মাণ, ওটা সৃষ্টি হলো না, ওটা নির্মাণ হয়ে যায়। ওটা নির্মাণ হয়ে যায়। সৃষ্টি হচ্ছে আমার মনের মধ্যে কেউ যেন কিছু বলছে, এবং সেই বলাটা যতক্ষণ না আমি লিখে ফেলছি ততক্ষণ পর্যন্ত আমার নিস্তার নেই। বেশ, এইটা যখন ঘটে তখন সেটা কবিতা হয়, বেশ, এবং তার পরবর্তীতে নির্মাণ হতে পারে অনেক, মানে পাণ্ডুলিপির সংশোধন তো আমরা দেখেছি, জীবনানন্দের ক্ষেত্রে দেখেছি, রবীন্দ্রনাথের ক্ষেত্রেও দেখেছি, আবার শক্তি চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে দেখেছি, উনি যেটা এসছে সেটাই লিখেছেন ঠিক, এবং সেটাই মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে। নিশ্চয়ই। তো এইরকম জয় গোস্বামীর ক্ষেত্রেও পাণ্ডুলিপির সংশোধন অনেক কাটাছেড়া হয়েছে। তা আবার অনেক কবিতা আছে একেবারে স্বগতভাবে যে লাইনগুলো আছে সেই লাইনগুলো লিখে ফেলা হয়, এবং সেটাই মানে নিজের কাছে কবিতা খুব হয়ে ভালো যায়। লাগে, ঠিক, অন্যের কাছেও খুব ভালো লাগে, তখন সেটা কবিতা হয়। আর যদি ভাবনা একটা বিষয় দিয়ে দেওয়া হয়, তাহলে সেটাতে ভাবনাটাকে কেন্দ্রীভূত করতে হয় সেই বিষয়টার উপরে, এবং দীর্ঘক্ষণ বাদে বা দীর্ঘদিন বাদে যদি তার মধ্যে কিছু স্বগত লাইন নিজের থেকে যদি আসে, তাহলে সেটাকে ঘষে মেজে একটা, সেটাও রূপ নির্মাণ দান করা যায়। দান করা যায়, একটা কবিতা হলো হয়তো। কিন্তু সেই জায়গায় সেই পৌঁছায় না। জায়গায় পৌঁছায় না। হ্যাঁ, অর্থাৎ ইন্দ্রজিৎ দার বক্তব্য হচ্ছে যে কবিতাকে যদি একটি বিষয় দিয়ে বেঁধে দেওয়া হয়, সেক্ষেত্রে সেটা যতটা না সৃষ্টি হয় তার থেকে অনেক বেশি নির্মাণ হয়ে যায়। কারণ এখানে কবি একটা নির্দিষ্ট ছকে বাধা পড়ে যান, তাই তো? নির্দিষ্ট সেখানে ছকে। কবির যে স্বাধীনতা বা সাবলীলতা, সাবলীলতাটা নষ্ট হয়, সাবলীলতা কিন্তু নষ্ট হয়ে যায়। সাবলীল ভাবে যে লাইনগুলো আছে সেগুলো তো আসছে না। নিশ্চয়ই, নিশ্চয়ই, যে ভাবনার সাবলীলতা সেটা নষ্ট হয়ে যায়। চলে আসি শুভদীপের কাছে। শুভদীপ, কবিতাকে গ্রহণযোগ্য করে তোলার জন্য কি কি করা উচিত বলে তোমার মনে হয়? কবিতার এই প্রশ্ন রাখছেন কবি বৈশাখী চট্টোপাধ্যায়। বৈশাখী প্রচুর ভালো কবিতা লিখছেন, বর্তমানে আধুনিক কবি হিসেবে বেশ সফল। খুবই সুন্দর একটা প্রশ্ন। কবিতার সাবলীলতার যদি প্রশ্ন আসে, কবিতার সাবলীলতা যতটা ভালো হবে, যতটা আমরা সহজ ভাষা ব্যবহার করতে পারবো, সেক্ষেত্রে কি হবে যে নতুন পাঠকরা বা যারা পড়ছেন পাঠকরা, সেটা অনেক বেশি গ্রহণযোগ্য হবে, খুব সহজে তারা তার অর্থটা বুঝতে পারবে। বেশ, বেশ, হ্যাঁ, ঠিক। আর যদি খুব কঠিন ভাষা, আমি সেক্ষেত্রে দুটো উদাহরণ আনতে পারি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র। বিখ্যাত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে আমরা দেখি যে সাহিত্যের ক্ষেত্রে অনেকটা খুব সহজ ভাষা করে উনি লিখেছেন, সেক্ষেত্রে অনেক বেশি সাবলীল আমাদের সাবলীল, এবং হ্যাঁ, বুঝতেও আমাদের অনেক বেশি সুবিধা হয়। ঠিক, কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাষাগুলো একটু কঠিন, যার কারণে সহজ করে মানে কোনো পাঠক খুব সহজে সেটা নিতে পারেন না। ঠিক, ঠিক। যার কারণে কি হয়, পাঠকের সংখ্যা হয়তো আমাদের সাহিত্যের প্রতি যে অনুরাগটা হয়তো কিছুটা কমে যায়। যার কারণে সাহিত্য রচনার ক্ষেত্রে বা কবিতার ক্ষেত্রে সাবলীল হওয়াটা খুব জরুরি। অর্থাৎ তোমার বক্তব্য হচ্ছে যে যদি ভাষা বা যে শব্দগুলো ব্যবহার হচ্ছে সেগুলো যদি খুব সহজ না হয়, কবিতা
হোক বা সাহিত্য, সেটা একটা নির্দিষ্ট গ্রুপের মধ্যে আটকে যায়, আটকে আছে। নির্দিষ্ট একটা পাঠককে যারা শুধুমাত্র ওই সাহিত্য বা মনকে কবি নিয়ে কোনো আলোচনা নাড়া দেয় করছেন, না ওদের সেটাই। মধ্যে থেকে এবং যাচ্ছে। সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছায় না। না। কিন্তু সেটা যদি সাবলীল হয় সেক্ষেত্রে কিন্তু কবিতা সাধারণ মানুষের মনকেও ছুঁয়ে যেতে পারে। ছুঁয়ে যেতে পারে। অর্থাৎ খুব সাধারণ মানুষ যারা, তারা কিন্তু চান যে কবিতার ভাষাটার মধ্যে একটু স্বাচ্ছন্দ্য কিছু বোধ থাকবে। থাকুক। ঠিক। একদম। সুতরাং তাদেরকে যাতে ডিকশনারি ঘেটে নিয়ে আর মানেটা না মানেটা না বার করতে এটা পারে। এইভাবে যে কাছে নিতে তাহলে হয়, তাদের কখনো কাছে- কখনো কিন্তু সেটাও দরকার হয়, নাহলে তো আমরা শিখতে পারবো না, নাহলে শিখতে পারবো এগোতে না। পারবো নাহলে না। এত মানে এইটুকু একটা ওয়ার্ডের মধ্যে বা এইটুকু কয়েকটা লাইনের মধ্যে আমরা সম্পূর্ণ অর্থটা প্রকাশ করব কি করে? ঠিক, কাজেই আমাদের পড়াশোনাটা অবশ্যই করতে পড়াশোনা হবে, করতে হবে। একটু সাবলীল হলে সাধারণ মানুষের কাছে পৌঁছানোটা সহজ। সুবিধাজনক। একদম। ঠিক। চলে আসি নিপাদির কাছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একদম। কবি নমিতা দাসের প্রশ্ন। আচ্ছা। বই বিক্রির হার ধীরে ধীরে কমে যাচ্ছে, কবিতার বই বিক্রির হার, একদম। এবং সেক্ষেত্রে বলতে পারেন আমরা যারা বই বার করি পুরোটাই অনুরোধের উপর বিক্রি হয়, নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের মধ্যে প্রায় অনুরোধ করে আমাদের বইগুলো বিক্রি করতে হয়। তো সেক্ষেত্রে এর কবিতার বইয়ের, তাহলে তো আমরা পরবর্তীকালে ভাববো যে কবিতার বই আর বার করব কি করব না, তো এর ফলশ্রুতি কি? এটার ফলস্বরূপই একটা কথায় আমি ওর কথাটা ধরেই বলতে পারবো যে কবিতাটাকে সবসময় আধুনিক স্থান কাল পাত্রে বিবেচনা করে সেই কবিতা লেখা উচিত, পড়া উচিত। এমন কবিতা, এমন লাইন হওয়া উচিত যেটা পাঠক একবারে নেবে, পড়বে, বারবার আমাকে অনুরোধ করতে হবে না যে আপনি কবিতাটা পড়ুন। সে শুনে বা জেনে আমার বই নেওয়ার জন্য সে আগ্রহ প্রকাশ করবে, তার ভালো লাগবে। অর্থাৎ আমার লেখাটা এমনই হবে যে তার হৃদয়কে নাড়া দেবে, তার চেতনা চৈতন্য দিয়ে সেটার ইনার মিনিং, তার কথাগুলো আমি যেন আমার কবিতার মধ্যে আঁকতে পারি, বোঝাতে পারি, তার ভাবনাগুলো মাধ্যমে যেন তুলে ধরতে পারি। তার কাছে পৌঁছায়। আমি যে কবিতাও তো একরকম সৃষ্টি, একরকম আঁকা চিত্র, আমার চিত্রটা তার কাছে যেন গ্রহণযোগ্য হয়, সে যেন নিতে পারি, অনুপ্রেরণা পায়, তার কষ্ট দুঃখ সুখ আনন্দ সবকিছু যেন আমার কবিতাটার উপর তার প্রভাব বিস্তার করে। তখন কিন্তু সেই কবিতার বই কেনার জন্য বা মানুষ এগিয়ে আসবে, আমাকে বলতে হবে না যে তুমি আমার বইটা নাও, পড়ে দেখো, তোমার মনটা ভালো হবে। এটা কিন্তু নয়। আমরা চলে আসি আবার কবিতা পর্বে। একদম। ইন্দ্রজিৎ দা কি কবিতা শোনাচ্ছেন? কাঁথা। বেশ, শোনান। কাঁথা। কত দুঃখ ছুঁয়ে আছে, কতখানি সুখ, অনেক আনন্দ অভিমান, অনেক বিস্মৃত অসুখ। সুতোই সুতোই বোনা দীর্ঘ ইতিহাস, পুরনো কাপড়ে সেলাইয়ের ভাঁজে ভাঁজে ছড়িয়ে আছে স্নেহ ও আদরে। কত হেমন্তের ভোর, শীতের শিশির ঝরে পড়া, নিঃশব্দ অশ্রুর রাত, আর স্মৃতিসুখ নিয়ে কত ভাঙা গড়া। বাহ, অসাধারণ। অসাধারণ। এই যে ভাবনাগুলো, এগুলোও খুব গুরুত্বপূর্ণ, যে ভাবে আমরা ভাবনাটাকে ভাবনা গড়া। হ্যাঁ, এবং এটা কাঁথা আমাদের মা। ঠিক, অবশ্যই। আমরা বেশ নকশি কাঁথার মাঠ করেছিলাম ছোটবেলায়। হ্যাঁ, এবং তাদের সাথে আমাদের সমস্তটাই জড়িয়ে আছে আর কি। আমাদের আগেকার দিনে তো কাঁথার মধ্যে আমাদের জীবন সুন্দর করে আঁকা হতো, যেটা আমরা নকশি কাঁথার মাঠে পড়েছি কবি জসিমউদ্দিন। হ্যাঁ, চলে আসি শুভদীপের কাছে। কি কবিতা শোনাচ্ছে শুভদীপ? জ্বলন্ত ক্যানভাস। বেশ। অগোছালো নানান তুলিতে রাগানো ওই ক্যানভাস, গ্যালারির আধারির এক কোণে নীরব নিশ্চুপ। এটা তো সেই ছবিটা, পায়ে শিকল পরানো মায়ের অভ্রবেদী কান্নার কোরাস, ওই নির্বাক শিশু মুখে দূরে ওই পড়ে থাকা শিশুর। এটা সম্ভবত স্বাধীনতা পূর্বের ছবি, না স্বাধীনতার পূর্বে ঠিক নয়, বাস্তবের ভিড়ে পড়ে থাকা জ্বলন্ত ক্যানভাস। হাজারটা কালো ছায়া ক্যানভাসে দাপিয়ে বেড়ায়, হাত ছানি দেয় ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত আগুনে। যে মেয়েটা হাসি চুরি করত, সাতরকা রামধনুর হাসি থেকে গল্পের কবিতা লিখত কাগজের ফুলে, ভেজা বর্ষায় জমে থাকা উঠোনের জলে কাগজের নৌকা ভাসিয়ে দিত। মনে আছে, সে যেন এক পথ হারানো নৌকো। সোনালি রোদ্দুরে উঠোন বেয়ে বেড়ানো পায়ে নপুরের শব্দ, পড়ে থাকা কঙ্কন, নির্বাক নিশ্চুপে কোনো এক রাস্তার কোণে। দেহটা সাঁতরে আসে সমুদ্র তীরে, বালুকায় মাখা রক্তের আলপনা। কার ওই দেহটা? ওই যে ওখানে পড়ে আছে, হয়তো কোনো পথভ্রষ্টা নারী, অথবা হয়তো কোনো দুশ্চরিত্রা নষ্টা নারী। হাজারটা দেহ ভেসে আসে, হাজারটা গল্প ফুরায়, সভ্যতা আঙুল তুলে কার্নিশের দেওয়ালে, বাস্তবের ভিড়ে
জ্বলন্ত ক্যানভাসে শোঁ করে আসা ট্রেনের শব্দে হাজারটা জীবন নিভে গেল। কে রাখে তার খবর? সভ্যতা ভুলতে থাকে মাতৃত্বের ঋণ কার্নিসের জানালার ওপার থেকে। প্রতিবাদের ভাষা কোথায়? শুধু কি কৃত্রিম খেলা করে? আধারের কোণে পড়ে থাকে জীবন্ত গল্প নিয়ে শুধু জ্বলন্ত ক্যানভাস। জ্বলন্ত ক্যানভাসে আমরা খুব সুন্দর সুন্দর কিছু চিত্র খুঁজে পাই। সেই চিত্রগুলো কিন্তু আমাদের জীবনের চিত্র, যেগুলো আমাদের পথে ঘাটে সমাজের প্রতিটি কোনায় কোনায় লুকিয়ে থাকে। শুভদীপ সেগুলোকে একজোট করেছে, একটা কোলাজ বানিয়েছে তার এই কবিতায়। চলে আসি নিপাদির কাছে। কি কবিতা শোনাচ্ছ? কবিতার নাম আশা। ছোট্ট একটি নদী, যার ছিল একটি অন্তর্নিহিত ঠিকানা, যা ছিল চির চলমান, চির জাগ্রত, চিরন্তন সত্য। আশামগ্ন নদীর মননে ছিল ব্রহ্মসঙ্গীতের মাধুর্য, ছিল তৃষ্ণার সম্ভার। তবু তালে তাল জুড়ে নেচে চলত ঢেউয়ের উত্তাল তরঙ্গে, নববার্তার সন্ধানে এঁকে বেঁকে। হঠাৎ প্রকাশিত সপ্তর্ষিমণ্ডলে হৃদয় বেগের যাতনা, বোধের ভাষা, অনন্ত জিজ্ঞাসা, নীহারিকার অমোঘ নির্দেশ। হৃদয়ের আলোড়ন হয় ছিন্ন ভিন্ন, শিহরিত প্রাণ তবু জীবন্ত, ভাগ্যলক্ষ্মীর কঠিন সত্যে প্রাণবন্ত, দাক্ষিণ্য ভরা মনির স্তোত্রধ্বনির মতো। তথাপি সত্তার পরিব্যক্তি নিয়ে অনুভূতির মায়াজালে আবদ্ধ, নিজ মহিমায় স্থির ও তৃপ্ত, নিত্য জীবন অনন্তে করে কঠিন তপস্যা। নদীর এই তপস্যা সত্যি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নদী মাতৃসমা এবং তপস্বিনীর মতোই সে দিনের পর দিন, বছরের পর বছর তপস্যায় রত। খুব ভালো লাগলো কবিতা। এবং চলে আসি এবারে ইন্দ্রজিৎ বাবুর কাছে, আবার সেই আমার পছন্দের কবিতা নিয়ে। এবারে আমরা ইন্দ্রজিৎ দার কাছ থেকে শুনবো রবি তীর্থ, শুভদীপের কাছ থেকে শুনবো সমুদ্র সৈকতে। ঠিক আছে শুভদীপ? আর নিপাদি তোমার চাঁদ শুনবো। ওকে, তাহলে ইন্দ্রজিৎ দা শোনাও রবি তীর্থ। রবি তীর্থ। মাথার কাছে রেখেছি গীতবিতান, দৈনন্দিন পূর্ণতায় নিজেকে ছোঁড়া আর লোফার খেলায় অজস্র শব্দের বাণী ফোটে। চারিদিকে অথই বিলাসিতার সাম্রাজ্যবাদ, পণ্যের চাপে চাপা পড়ি আরো। অস্তিত্ব সংকটের চক্রব্যূহে ঝুলে থাকি এক পার্থিব কঙ্কাল। অনেক পিছল আঁকাবাঁকা পথ ফেলে অন্ন কুড়ে অন্ন খুঁড়ে খায়। খাঁচার ভেতর আমরা তোতা পাখি, দেওয়াল দিই আর দেওয়াল টানি শুধু। কোথায় শ্বেত স্বাধীন পাখা মেলার আদিগন্ত আকাশ, ভুবনডাঙ্গার মাঠ। প্রতিদিন নিঃশেষিত স্তিমিত আলোকে দেখি অসহায় মানুষের মুখ। হিংসা, সন্ত্রাস, রক্তপাত। হায়নার দাঁতে ক্ষতবিক্ষত নীল মেয়েটির মুখ ভেসে ওঠে দূরদর্শনে। ছবি হওয়া যুবকের সামনে প্রজ্বলিত ধূপ ছাই হতে থাকে। দেখি মায়ের কান্না, সভ্যতার অসভ্য বর্বর উল্লাস, ভাষাহীন, শব্দহীন, প্রতিবাদ প্রতিরোধহীন, মনুষ্যত্বহীন, মেরুদণ্ডহীন, জর্জরিত জাতিসত্তার উদ্ভ্রান্ত অগ্রগতি। প্রত্যক্ষ করি প্রযুক্তি প্রকৌশলের নির্মম নিষ্ঠুর আগ্রাসন। শহর জুড়ে হাজার নিয়ন, চোখ ধাঁধানো আলোর মালা। অনতি দূরেই উড়ালপুলের নিচে অস্পৃশ্য অন্ধকার দেখে হোঁচট খায়। নিজের জ্যান্ত লাশ টানতে টানতে মুখোমুখি হই আপন সত্তার কাছে। নিরন্তর অন্তঃক্ষরণে রক্তক্ষরণে শ্লথ হয়ে আসি। ক্লান্ত শরীর বিছিয়ে দিই বিছানায়। মশারির ভিতর নেমে আসে তরল কালো রাত, গাঢ় ডিপ্রেশন। আধার হাতড়ে খুঁজি গীতা, বাইবেল, কোরআন, ত্রিপিটক একসাথে সব। প্রতিদিন জীবন খুঁজতে খুঁজতে, জীবন বুঝতে বুঝতে, বাঁচার আবর্তে একসাথে জড়িয়ে ধরতে চাই প্লুটো, অ্যারিস্টটল, ভলতেয়ার, মার্কস, হেগেট, চরবা। ঠিক তখনই দেখি প্রসন্নলতা বৈষ্ণবীর ঘন চুলে সরু সিথির মতো মেঠো পথে হেঁটে চলেছেন একজন অনাসক্ত বৈভবী সম্রাট, এক গৈরিক বাউল, এক শঙ্খশুভ্র ফকির, এক ওজস্বী সন্ন্যাসী মহারাজা রবীন্দ্রনাথ। মাথার কাছে রেখেছি তাই গীতবিতান, অনুভবে শব্দে সুরে রবি তীর্থ, রবীন্দ্রনাথ। অসাধারণ।
একদম অসাধারণ। জীবনে সারা দিনের ক্লান্তি, পরিশ্রম, সারা দিনের সমস্ত যে জঞ্জাল আমাদের মনের মধ্যে জমে ওঠে, প্রকৃতি থেকে শুধু নয়, এই সমাজ থেকে যে সঞ্চিত জঞ্জাল আমাদের মধ্যে জমে ওঠে, একমাত্র ফল বা একমাত্র উপায় নিজেকে শুদ্ধ করার রবীন্দ্রনাথ। শুভদীপ। সমুদ্র সৈকতে এই কবিতাটির মধ্যে তিনটে জিনিস রয়েছে। একটা হচ্ছে কেউ যদি আমাদের মতো কেউ পড়ে তাহলে সে সেটাকে রোমান্টিকভাবে নেবে, যদি আমাদের থেকে অনেকটা এজেড কেউ পড়তে থাকে তাহলে সেটা আধ্যাত্মিক জগতের দিক থেকে শুনিয়ে নেবে। দাও। তুমি নীলাম্বর, তুমি অন্তহীন, তোমার গভীরতা শান্তির ধ্যানে মগ্ন, অনন্ত সুবিশাল হৃদয় তুমি, কত জীবনই যে তোমার অধীন, স্থান দিয়েছ আজন্মের স্নেহ কারাগারে, চোখ রাখলেই দেখি সরলতা ছুঁয়ে একাত্মা অন্তহীন নীল পুঞ্জে। ক্ষণিকে ক্ষণিকে কত হাসির উল্লাস, কত কথাই না ছিল সেদিন, তোমার কাছেই তো শোনা সাগর নদীর গল্প, আমার কত প্রশ্ন ছিল তোমাকে, নদী মোহনা ফিরে পেতে চাইলে সাগর কি ফিরিয়ে দিতে পারে? উত্তরটাও অবশ্য অজানা ছিল না, পর্যটক রূপে যেদিন মোহনায় দাঁড়িয়ে গভীরতা হয়তো ছিল না, কিন্তু নীরবতা ছিল। মৃত হৃদয়ের স্তূপও দেখেছিলাম, মৃত্যুকে দেখেছি তোমার কোলে, মৃত্যুঞ্জয়কেও দেখেছি তোমার কোলে, ভগ্ন হৃদয়ের অশ্রুধারার স্রোত আমার অদেখা নয়, অবশ্য ধরে রাখতে পারিনি, কথা ছিল আগলে রাখার। ফিরিয়ে দেওয়ার কথা তো ছিল না, কিছুই নিলে না, সবই ফিরিয়ে দিলে সময়ের সাথে সাথে, ফিরিয়ে দিলে বালুকার তীরে মৌন নীরব ভাষায়। তোমার তরঙ্গরাশি আজ দূরে সরে গেছে, বুঝেছি অবশ্য, ফাঁটার টানে কথা বলার অবকাশটুকুও পাওনি। আজ একান্ত নিঃসঙ্গতায় দাঁড়িয়ে একজন পাগল পর্যটক ভেবে ফেরিওয়ালার সাজে বলল, ঝিনুক নেবে গো ঝিনুক? ঠাঁই দাঁড়িয়ে বলেছি, না ভাই নেব না, তবে ঝিনুক খুঁজি মুক্তের সন্ধানে। একজন ফটোওয়ালার সাজে বলে উঠল, ফটো তুলবে গো ফটো? না ভাই, নিজেকে কেমন যেন অচেনা লাগে। সন্ধ্যার প্রহরা নামতে শুরু করেছে, লাল আভাটাও রং হারাতে বসেছে, সব রং কেমন ফিকে হয়ে যাচ্ছে। কত কথাই না ছিল শূন্য হৃদয় জুড়ে, বারে বারে ফিরে আসে উষার আধার কোণে, হয়তো তুমি রয়ে যাবে সমস্ত ভাবনা জুড়ে। সুন্দর। নিপাদি, তোমার কবিতাটা টুক করে শুনিয়ে দাও, হাতে সময় খুব কম। কবিতার নাম চাঁদ। রাতের আকাশে ভুবনময় প্রেমের ফাঁদে আত্মসুখে মগ্ন এই লাস্যময়ী চাঁদ। দোল পূর্ণিমার রাত্রে অসংখ্য নক্ষত্রের ভিড়ে নিজেকে নিয়ে ব্যস্ত জ্যোতির্ময়ী জ্যোৎস্না সুন্দরী। ভোরের শিশির ভেজা গোলাপের মতো নরম, বারবার ডাকো নাম ধরে, তবু পাবে না তো সারা কোনোদিনও। চিন্তার সেতুর উপর দাঁড়িয়ে দেখবে শুধু তোমাকে, স্মৃতির কাঁটায় ক্ষত বিক্ষত, মুখে পরিতৃপ্তির হাসি। হাজার লণ্ঠন জেলে কি যেন খুঁজে বেড়ায় একাকী, কতটা রহস্যময়ী ওই চাঁদ। সুখাবেশে উন্মত্ত অবলীলায় ছোট বড় পাহাড়ের গায়ে কি এত লিখে চলেছে প্রবাহমান নদীর স্রোতের মতো। মানুষের আছে মান ও হুঁশ, বোঝাবে কর্ম কাজে, মন খুলে বললে কথা হয়ে যাবে সব ফাঁস। অবসর সময় কাটাতে ঘরে রাখো তাস, 6 ঋতুর যোগফল হবে 12 মাস। চলমান জীবন স্তব্ধ যদি বন্ধ হয় শ্বাস, মনকে সুন্দর রাখতে দেখো ওই চাঁদ আর জাফরানি ফুলের সাজ, যার কাছে পৃথিবীর সব উষ্ণতা আজ পরাজিত। বাহ, খুব ভালো লাগলো। আমাদের অনুষ্ঠান শেষের পথে। প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও আমাদের 3 জন কবির হাতে আমরা তুলে দেব সম্মানপত্র সিটিএন টিভি কর্তৃপক্ষের প্রযত্নে। সিটিএন টিভির পক্ষ থেকে এই মানপত্র তুলে দিচ্ছি আমি। প্রথম ডাকছি ইন্দ্রজিৎ গুপ্ত মহাশয়কে। ইন্দ্রজিৎ দা, এই তোমার মানপত্র। ডেকে নিচ্ছি শুভদীপকে, শুভদীপ দাস। খুব ভালো লাগলো শুভদীপ। ডেকে নিচ্ছি নিপা চক্রবর্তীকে। নিপাদি, এই তোমার মানপত্র। থ্যাংক ইউ। আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্ত।
আবার পরের সপ্তাহে আপনাদের 3 জন প্রিয় কবিকে নিয়ে কবিতায়, কথায়, গল্পে, আড্ডায় ফিরে আসবো নক্ষত্রাণী কবিতার কোলাজ অনুষ্ঠানে। ততক্ষণ শুভ সন্ধ্যা, ভালো থাকুন, স্বপ্ন দেখুন, স্বপ্ন দেখান। নমস্কার। কিছু ছোট ছোট ভাবনারা কথা হয়, কিছু কথা জমে জমে কবিতারা হয়। কিছু ছোট ছোট ভাবনারা কথা হয়, কিছু কথা জমে জমে কবিতারা হয়। কিছু কবিতায় তারা যেন কবি হয়, কিছু কবিতায় তারা যেন কবি হয়। তারা আধারে ছড়িয়ে দেয় বাণী, নক্ষত্রাণী, 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 নক্ষত্রাণী।